ওকে ভাইয়ারা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা কিডনি চ্যাপ্টারের দারুণ কয়েকটা অংশ পড়ব আর কি, এবং কিডনি চ্যাপ্টারের অনেক অংশটাই শেষ হয়ে যাবে আশা করছি। কিডনি যেন কত নাম্বার চ্যাপ্টার? হ্যাঁ, নাই। শৈবাল ছত্রাক আছে আর কিডনি আছে। হ্যাঁ, তোমাদের কি পিছনে গরম লাগছে? আমার তো ঠান্ডা লাগছে আরো। হ্যাঁ, মানে খালি বাকি আছে কি এর পরে? শৈবাল ছত্রাকটা বাকি আছে। ভাই একটু কষ্ট করে বোর্ডটা মুছে দাও না। হ্যাঁ শুনছি, বলো। আর কেউ কি আসবে? কে কে? ওই বাস্কেটবল প্লেয়ারটা কই? কেন এত মোটিভেশন দিলাম ওগুলারে, তাও আজকে আবার মিস করে ফেললো নাকি?
আচ্ছা, আশা করি সবাই চলে আসে যার যার আসার কথা। আমরা গত ক্লাসে একটা আমরা কিডনির স্ট্রাকচার পড়ছিলাম। তো গত ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আসলে কিডনির স্ট্রাকচার পড়ছিলাম, কিডনির অ্যানাটমি পড়ছিলাম, এবং সেই কিডনির অ্যানাটমিটা আমরা এখন একটা ভিডিওর মাধ্যমে রিক্যাপ করব। টোটাল কিডনির মধ্যে কি কি আছে, নেফ্রনগুলো কোথায় কোথায় থাকে, সেই নেফ্রনের কি কি অংশ সেটা রিক্যাপ করব। তার পাশাপাশি আমরা আজকে কিডনির কাজ বা ফাংশনস বা ফিজিওলজি, মানে কিডনির অ্যানাটমি গত ক্লাসে পড়ছিলাম সেটা রিক্যাপ করব। আর তার পাশাপাশি কিডনির যে ফিজিওলজি, কিডনি কীভাবে কাজ করে, কিডনির ফাংশনটা কী, সেই ফিজিওলজিটা আজকে আমরা মেইনলি পড়বো আর। এবং নেক্সট ক্লাসে কিডনির রোগবালাই পড়বো। তারপর আমাদের আশা করি এই চ্যাপ্টারটা শেষ হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আরও কন্টিনিউ করতে পারবো, অসুবিধা নেই। তো আমরা চলো একটা ভিডিও দেখে আসি এবং এই ভিডিওটা দেখে তোমরা বোঝার চেষ্টা করবে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, গত ক্লাসে কোনো ভিডিও দেখিয়েছিলাম? দেখায়নি। তো আমরা আজকে কিডনির ভিডিওটা দেখব। দেখো, এই যে কিডনির যে অংশগুলো, সেই কিডনির অংশগুলো আসলে কোথায় আছে আমরা যদি দেখি, দেখো মানুষের আসলে কিডনি দুইটা, দুই পাশে দুইটা কিডনি। কিডনিকে বাংলায় কি বলে? বৃক্ক। তো কিডনিকে বাংলায় বলে হচ্ছে বৃক্ক। গত ক্লাসে ক্লাস 9-এর ক্লাসে জিজ্ঞেস করছি একজনকে বৃক্ক মানে কি, জনৈক ইংলিশ ভার্সন, সে বলছে ভাই বৃক্ক মানে গাছ। পার্সিয়ালি ঠিকই বলছে, তো বৃক্ষ মানে গাছ, বৃক্ক মানে কিডনি। আচ্ছা, কিডনি কোথায় থাকে? পেটের মধ্যে নাকি না? কোমরের পিছনের দিকে, উদর গহ্বরের পিছনের দিকে, এবং দুই পাশে দুইটা কিডনি। আমরা যদি এই কিডনি দুইটাকে দেখি, মন দিয়ে তোমরা একটু খেয়াল করো, এই যে দুই পাশে দুইটা কিডনিকে আমরা দেখছি, এই কিডনিগুলোর মধ্যে আমরা কি কি দেখবো আরো? এই কিডনিটার মধ্যে এরকম 18 থেকে, মানে 8, কে কথা বলে? রেকর্ডিং হচ্ছে কিন্তু, যার নামে আমি ডিস্টিং বলে দিব, এগুলো ভাইরাল হয়ে যাবে কিন্তু এরপরে। তো এটা 8 থেকে 18টা পিরামিড থাকে। কতগুলা পিরামিড থাকে? 8 থেকে 18টা পিরামিড থাকে। এরকম এই পিরামিডের মাথার উপরে দেখো, এই যে এই কিডনির গঠন এবং কাজের একক কোন জায়গায় দেখতে পাচ্ছ? এই কিডনির গঠন এবং কাজের এককে কি বলে? নেফ্রন বলে। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি ইজ নোন অ্যাজ নেফ্রন। বলো তো, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লাংস ইজ নোন অ্যাজ অ্যালভিওলাস। অ্যালভিওলাস অপশনে না থাকলে লোবিউল। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম নিউরন। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি সেল। ভেরি গুড। ওকে, তো আমরা যদি এখানে একটু দেখি, এই যে এই একটা নেফ্রন, এই জিনিসটার নাম কি? নেফ্রন। এই যে নেফ্রনটাকে আমরা দেখছি রে ভাইয়া, এই নেফ্রনটা, এই যে টোটাল একটা নেফ্রন, তো এই নেফ্রনটাকে আমরা দেখছি, এই নেফ্রনটার মধ্যে কি কি আছে? তো আমরা যদি দেখি, দেখো ভাইয়ারা, এই যে নেফ্রনটার মধ্যে, এই নেফ্রনটার মধ্যে এই পাশে ঠিক মাথার দিকে এই অঞ্চলটার নাম হচ্ছে ক্যাপসুল। নাম কি? ক্যাপসুল। মানে আসলে এটার নাম বোম্যান্স ক্যাপসুল, এবং এই পুরো এই অঞ্চলটাকে একসাথে বলা হয় কি বলতে পারো? রেনাল কর্পাসেল। পুরো এই অঞ্চলটাকে বলা হয় রেনাল কর্পাসেল। তো হ্যাঁ, ঢুকে যাও তাড়াতাড়ি, দাঁড়াও এই আসতে, হ্যাঁ। তো এই পুরো এই অঞ্চলটাকে, এটাকে বলা হয় রেনাল কর্পাসেল,
এবং রেনাল কর্পাসলের মধ্যে তোমাদেরকে যদি আজকে একটু বলি, সবাই একটু মন দিয়ে শুনো। এই যে এবার থেকে মেইন পড়া শুরু হইলো, দেখো এই রেনাল কর্পাসলের মধ্যে দুইটা অংশ থাকে। এই মোবাইল টোবাইল ফেলাই দিব কিন্তু আমি এখন, বাস্কেটবল প্লেয়ার তুমি দাঁড়াও। রেনাল কর্পাসলের মধ্যে দুইটা জিনিস থাকে, তুমি বসেই বলো, তুমি বসে দাঁড়ায় আসো। আচ্ছা গুড। না আসলে এটা হ্যাঁ বলতেছি, এদিকে দেখো, শুনবা কিভাবে মোবাইল টোবাইল দিয়ে রাখলে। আচ্ছা তুমি বলো, এই যে যেদিক দিয়ে রক্তগুলো ঢুকতেছে এই অংশটার নাম কি? হে চলে আসছে, বলো এই অংশটার নাম কি? এই মান ইজ্জত তোরা ডুবাইলাই সব সময়, দেখায়ও দিলাম তাহলে দুইটাই আছে, তার মধ্যে তুই চুজ করলি বোমাস ক্যাপসুলকে। কেন এই বউম্যান এত ভালো লাগে, বউ মানুষকে এত ভালো লাগে? আচ্ছা দেখো তো ভাইয়া বোর্ডের দিকে তাকাও, এই যার মধ্যে দিয়ে রক্তনালীগুলো ঢুকতেছে এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। মনোযোগ দাও এদিকে, পিছনের আমি কিন্তু পিছনের এই দুই লাইনকে বোম মেরে উড়াই দিব। এই যে গ্লোমেরুলাস, এদিক দিয়ে রক্তগুলো যাচ্ছে, একদিক দিয়ে রক্তগুলো ঢুকতেছে আর একদিক দিয়ে রক্তগুলো বের হইতেছে। দেখো যে ধমনী দিয়ে রক্তগুলো ঢুকতেছে সেই ধমনীটার নাম কি? তুমি বলো, ধারা বলো। যে ধমনী দিয়ে রক্তগুলো ঢুকতেছে সেই ধমনীর নাম কি? ক্লাস এই 9-10 পড়া। অ্যাফারেন্ট আর্টেরিউল না ইফারেন্ট আর্টেরিউল? অ্যাফারেন্ট আর্টেরিউল। আর যেটা দিয়ে বেরোচ্ছে সেটার নাম ইফারেন্ট আর্টেরিউল। মনে রাখবা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ আগে, তাহলে অ্যাফারেন্ট দিয়ে ভিতরে ঢুকবে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই পরে, তাহলে ইফারেন্ট দিয়ে বেরোবে। এদিকে তাকা, আমার দিকে তাকা। কোন দিকে তাকায় আসছিস বলবো, আমি এখানে বলবো, ভিডিওর মধ্যে বলবো কোন দিকে তাকায় আসছিস বলবো। লজ্জা শরমও নাই তো। এদিকে অ্যাফারেন্ট আর্টেরিউল দিয়ে এই রক্তগুলো ঢুকতেছে আর ইফারেন্ট আর্টেরিউল দিয়ে রক্তগুলো বেরোচ্ছে। এই অ্যাফারেন্ট আর্টেরিউলগুলো বের হয়ে ক্লাস 9-10 বইতে লেখা ছিল 50 থেকে 100টা কৈশিক জালিকায় ভাগ হয়। তোমাদের বইতে লেখা আছে 50 থেকে 60টা কৈশিক জালিকায় ভাগ হয়। কি জালিকা? কৌশিক না, কৈশিক জালিকা। কি জালিকা? কৈশিক জালিকা বা ক্যাপিলারিসে ভাগ হয়। এবং দেখো ভাইয়ারা, মজার বিষয় হচ্ছে, সবাই একটু বোর্ডের দিকে তাকাও, ঠিক এই অঞ্চলটাতে, এই জায়গাটাতে মোটা বেশি আর এইখানটাতে চিকন বেশি, খেয়াল করেছো? তাহলে রক্তটা ঢুকতেছে বেশি, বেরোইতেছে কম। তাহলে এখানে একটা প্রেশার ফিল করছে এবং এই প্রেশারটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে রক্তের অতিরিক্ত পানি এবং ভেজাল টেজালগুলো সব বোম্যান্স ক্যাপসুলের মধ্যে যায় পড়তেছে। দরজাটা আটকে আসে। আচ্ছা যাও। তোমরা কোন ক্লাস? বায়োলজি ক্লাস। আসো, পিছন বসার কি জায়গা আছে? তোমরা এই বেঞ্চে বসো, আসো এখানে চলে আসো, এই বেঞ্চে চলে আসো, এই এরপরেরটাই। তো তোমাদের প্রথম ক্লাস আজকে, তাও একটু লেট হয়ে গেল। আমরা অলরেডি পড়া শুরু করেছে যে জিনিসটা, সেটার কথা একটু বলছি। আমরা হচ্ছে আসলে একটা নেফ্রনকে পড়ছি। তোমরা নিশ্চয়ই ক্লাস 8 পর্যন্ত নেফ্রনকে চেনো। একটা কিডনির মধ্যে নেফ্রনটা থাকে কোথায়? আমাদের আসলে দুই পাশে দুইটা কিডনি এবং কিডনির মধ্যে এই রেনাল পিরামিড, আর রেনাল পিরামিডের মধ্যে একটা নেফ্রন। আমরা সেই নেফ্রনটার স্ট্রাকচার পড়ছি। সেই নেফ্রনের মানে এই নেফ্রনের রেনাল কর্পাসাল অংশটা বা বৃক্কীয় নালিকা, মানে বৃক্কীয় কণিকা অংশটা আমরা পড়ছি। এবং রেনাল কর্পাসালের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা নাম হচ্ছে গ্লোমেরুলাস আর একটা নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। কি তাই তো? আমাদের এইটা ছিল হচ্ছে কিডনির অ্যানাটমি। গত ক্লাসে মুখে বলেছিলাম, ছবি দেখিয়েছিলাম, আজকে একটা ভিডিও তোমরা দেখলে। আজকে আমরা কিডনির ফাংশনটা পড়বো এবং আমি আমার এফসিপিএস এর বই থেকেও কয়েকটা তথ্য তোমাদেরকে একটু পড়াবো, এক্সট্রা ইনফরমেশন। যাদের মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করার ইচ্ছা আছে, তাদের ওই কয়েকটা এক্সট্রা ইনফরমেশন জানলে আশা করি ওখান থেকে অনেকগুলো কোশ্চেন, যদি কোশ্চেন কঠিন হয় কমন আসবে। সবাই একটু বোর্ডের দিকে দেখো। এবার কিডনির ফাংশনসটা বুঝো। হাউ এ কিডনি অ্যাক্টস। কিডনি ইজ এ কাইন্ড অফ ফিল্টারিং মেশিন। ইট অনলি ফিল্টার্স ব্লাড। ইউরিনগুলো তৈরি হয়ে রক্তের মধ্যে আছে লিভারের কাছ থেকে। লিভার আমাদের ইউরিন তৈরি করে রাখছে রক্তের মধ্যে। সেই পার্টটাকে আলাদা করবে কে? কিডনি। ফিল্টার করছে কে? কিডনি। এবং কিডনির ফিল্টার করার যে ইউনিট স্ট্রাকচার, সেই কিডনির ফিল্টার করার ইউনিট স্ট্রাকচারের নাম হচ্ছে নেফ্রন। গঠন এবং কাজের এককটা হচ্ছে নেফ্রন। এবং ঠিক দেখো, যখন রক্তগুলো ঢুকছে একদিক দিয়ে, এই জায়গাটা একটু বেশি পুরু বা মোটা, আর যেদিক দিয়ে রক্তগুলো বেরোচ্ছে সেই জায়গাটা একটু চিকন।
তাহলে রক্ত ঢুকছে বেশি, বের হচ্ছে কম। তাহলে রক্ত যখন ঢুকছে বেশি, বের হচ্ছে কম, এখানে রক্তের একটা চাপ সৃষ্টি হচ্ছে এবং এই চাপটাকে বলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই প্রেশার কোনটার কতটুকু আমি তোমাদেরকে আমার মানে একটা বইয়ের একটা ছবি দিব, সেই ছবিটা তোমরা একটু লিখে রাখবে। বাট এখানে নেট প্রেশার হয় 10 মিলিমিটার অফ মার্কারি প্রেশার বা 10 mmHg। আমি এটা তোমাদেরকে একটু পরে বলবো। সব এখন একটু খেয়াল করো, এখনও কাজটা শেষ করিনি, বোর্ডের দিকে দেখো ভাইয়া, বোর্ডের দিকে একটু খেয়াল করো। ক্লাস 9-10-এ তোমরা পড়েছো, এদিক দিয়ে যখন এদিক দিয়ে পাস করছে, এই পাস করার সময় এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারে এই রক্তের যে এক্সট্রা পানি এবং এক্সট্রা যে ভেজালগুলো আছে সেগুলো এই ক্যাপসুলের মধ্যে, বোমাস ক্যাপসুলের মধ্যে পড়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন বোমাস ক্যাপসুলের মধ্যে পড়তে পারছে? আসলে বোমাস ক্যাপসুলের শুরুর দিকের যে কোষ, এটার নাম হচ্ছে আইস আকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ক্লাস 9-10-এ পড়েছিল, মনে পড়ে? এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশনের মধ্যে আইস আকার এপিথেলিয়াল টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, ওইটার মধ্যে এক্সাম্পলের মধ্যে লেখা ছিল কিডনি বৃক্কের বোমাস ক্যাপসুল বা বোমাস ক্যাপসুল অফ দি কিডনি লেখা ছিল এরকম। হ্যাঁ, এরকম মাছের আইসের মতো, মাছের আইসের মতো বা স্কোয়ামাস বা স্কেল টাইপের। মাছের আইস দেখেছো, দৈর্ঘ্য প্রস্থ বেশি, পুরুত্ব কম। ফিল্টারগুলোর কাছাকাছি এই ধরনের কোষগুলো থাকে এবং এগুলোর ফাঁক ফোকর দিয়ে ভেজালগুলো বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? আইস আকার, আমার ক্লাস 9-এর স্টুডেন্টরা এটা পরে আইসা তুমি কার, মানে মাছের আইসের মতো আকার, এটা কিন্তু আইসা তুমি কার এরকম না। তাহলে আইস আকার এপিথেলিয়াল টিস্যু, মাছের আইসের মতো এই ধরনের কোষগুলো এদিক দিয়ে এই ভেজাল টেজালগুলো বাইরে বেরিয়ে আসে। এবং এরা দেখো খেয়াল করে, এরা এই যে বোমাস ক্যাপসুলের মধ্যে এই ইউরিনটা পড়তেছে ভাইয়ারা, জানো প্রতি মিনিটে, এখন কিছুই লেখার দরকার না, খালি শুনে যাও, আমি পরে লিখে দিব, প্রতি মিনিটে 1200 ml রক্ত এদিক দিয়ে পাস করে। আমাদের সারা শরীরে 5000 থেকে 6000 ml রক্ত আছে, অর্থাৎ 5 থেকে 6 লিটার রক্ত আছে। তার 1200 ml রক্ত প্রতি মিনিটে এদিক দিয়ে পাস করে আমাদের কিডনির 24 লক্ষ নেফ্রন দিয়ে। তার মানে আমাদের রক্ত প্রতি 5-6 মিনিটে একবার ফিল্টার হয়ে যায়। বুঝতে পারতেছো? প্রতি 5 থেকে 6 মিনিটে একবার করে ফ্রি ফিল্টার হয়ে যাচ্ছে। যাদের কিডনি নষ্ট হয়ে যায় তাদের এরকম 1 থেকে 2 বার ফিল্টার করতে কিডনি হাসপাতালে যাওয়া লাগে, ডায়ালাইসিস করা লাগে, এবং সরকারি হাসপাতাল যেগুলো মানে একদমই খুব বেসিক কিছু ফ্যাসিলিটিস আছে সেখানে 2500 টাকা লাগে। আমাদের সরাদ্দি মেডিকেল কলেজে তুমি যদি একটা ভিআইপি হাসপাতালে যাও 30-40 হাজার টাকাও আছে, গড়ে 10 থেকে 15,000 টাকা লাগে। সেটা আমাদের প্রতি 5 মিনিট পর পর ফ্রি হয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। যদি টাকা দিয়ে করা লাগতো টের পাইতাম। এটা কথা চিন্তা করে একবার স্রষ্টাকে একবার একটা থ্যাঙ্কস জানাও মনে মনে, শুকরগুজার মন সবসময় তাদের মধ্যে পড়ার সময় তারা সবসময় ভালো করে, সবসময় ভালো করে। 10 থেকে 12 মিনিটে, এর মধ্যে একটা কিন্তু আছে ভাইয়া। দেখো 5 থেকে 6, আমি লাস্ট দিন একটা কথা বলেছিলাম 10 থেকে 12 মিনিটে কি হয়। দেখো একটা কিডনি যদি কাজ করে তাহলে 10 থেকে 12 মিনিটের মধ্যে একবার ফিল্টার হয়। 2টা কিডনি মিলে যখন কাজ করছে আমাদের পুরো রক্তটা 5 থেকে 6 মিনিটের মধ্যে একবার ফিল্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুটো কথাই কারেক্ট। তোমাদের বইতে 10 থেকে 12 মিনিটের কথা লেখা আছে পার কিডনি, এই জন্য গত ক্লাসে এই কথাটা বলেছিলাম, ঠিক আছে? 2টা কিডনি মিলে আমাদের সারা শরীরে 5 থেকে 6 মিনিটের মধ্যে একবার ফিল্টার হয়ে যায়। 1200 ml ব্লাড, তুমি চিন্তা করো 5000 থেকে 6000 ml রক্ত, তাহলে কয় মিনিটে হচ্ছে? 5 মিনিটে হচ্ছে। ওকে, তাহলে এই 1200 ml ব্লাড যে এদিক দিয়ে চলে যাচ্ছে, এই 1200 ml ব্লাডের মধ্যে, আচ্ছা গত ক্লাসে কি এটা পড়াইছিলাম নাকি? পড়াইনি তো। তো 1200 ml ব্লাডের মধ্যে 125 ml ব্লাডের যে ইউরিন সেটা এখানে ফিল্টার হচ্ছে। এটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। আলট্রা ফিল্ট্রেশন, কিছুই লেখার দরকার না, আগে শোনো। এখানে ফিল্টার হয়ে গেল, অতি সূক্ষ্ম পরিস্রাবন হইলো কত ml? 125 ml। এই 125 ml এখানে ফিল্টার হইলো ভাইয়া, কিন্তু 125 ml ফিল্টার হইলে হবে না। প্রতি মিনিটে যদি 125 ml মানে ইউরিন সৃষ্টি হয়, তুমি খেয়াল করে দেখো 125 ml প্রতি মিনিটে, আমাদের ব্লাডারের ধারণ ক্ষমতা 280 ml থেকে 300 ml পড়িয়েছিলাম না? বা 380 থেকে 320 ml ব্লাডারের ধারণ ক্ষমতা তোমাদের বইতে 280 থেকে 320 ml। তো তোমাদের এটা হাইয়েস্ট ধারণ ক্ষমতা। নর্মালি 280 থেকে 320 ml ইউরিন আসলেই মূত্রত্যাগের ইচ্ছা জাগ্রত হয়, গড় ধারণ ক্ষমতা। তো 280 থেকে 320 ml ইউরিন, তাহলে দেখা যাবে যে প্রতি 2 মিনিট পর পর তোমার ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা জাগ্রত হইতেছে। তুমি ওয়াশরুমে যাইতেছো আসতেছো, মানে ওয়াশরুমে আসো আর কি, এরকমভাবে ইউরিনেশন হইতেছে, হুইচ ইজ ইম্পসিবল। দরকার মানে আমাদের জন্য এটা দরকারও না এবং ক্ষতিকর। তাহলে কি করতে হবে?
এই 125 ml এর মধ্যে 124 ml কে আবার এরা রিঅ্যাবজর্ব করে নিবে। দেখছো, এই যে দেখো এর চারপাশ দিয়ে অসংখ্য, মানে এই যে কিডনির, এইটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা, এটার নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা দূরবর্তী পেঁচানো নালিকা, এই অংশটার নাম হচ্ছে লুপ অফ হেনলি বা হেনলি সাহেবের আবিষ্কৃত লুপ। এই পুরো এই রেনাল টিবিউলগুলোর চারপাশ, যেটা ক্লাস 9-10 পড়া সবার, এই পুরো এগুলা চারপাশ দিয়ে ধমনী শিরা কৈশিক জালিকার অংশগুলো এমনভাবে ছড়ায় ছিটায় থাকে, আর্টেরিফেন ক্যাপিলারিসের লাইনগুলো এদের মধ্যে এমনভাবে ছড়াই ছিটাই থাকে যে প্রত্যেক জায়গা থেকে আবার রিঅ্যাবজর্ব হওয়ার চান্সেস আছে। এবং এই একবার এর মধ্যে পাঠাই দিলে যে এটা ইউরিনে হয়ে গেল তা না, 125 সেন্টিমিটার কিউব এর মধ্যে পাঠাইছে, তার 124 সেন্টিমিটার কিউবই আবার ব্যাক করবে, মানে 99.25% আবার ব্যাক করবে। আমার কথাটা কি বুঝতে পারতেছো? খালি 0.75% খালি এর মধ্যে দিয়ে ইউরিনে রূপান্তরিত হবে, যা ফিল্টার করতেছে। তাহলে যা ফিল্টার করছে তার ম্যাক্সিমামটাই আবার রিঅ্যাবজর্ব করছে। এই রিঅ্যাবজর্পশনটাকে বলা হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। ও সবাইকে রিঅ্যাবজর্ব করে না, যাকে যাকে মনে করছে রিঅ্যাবজর্ব করার দরকার তাকে তাকে এর মধ্য দিয়ে রিঅ্যাবজর্ব করছে। কথাটা কি বুঝাইতে পারছে? যেমন কিছু পানিকে রিঅ্যাবজর্ব করে, কিছু প্রয়োজনীয় সোডিয়াম ক্লোরাইড এই টাইপের আয়নকে রিঅ্যাবজর্ব করে, কিছু হরমোন কিছু ভিটামিন এগুলোকে রিঅ্যাবজর্ব করে ফেলে। আর কাকে রিঅ্যাবজর্ব করে না? যেগুলো দূষিত পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলোকে রিঅ্যাবজর্ব করে না। বুঝাইতে পারছি? কারোর কোনো প্রশ্ন আছে জিনিসটা নিয়ে? এনিবডি ডু হ্যাভ এনি কোশ্চেন? শিওর? ওকে, তাহলে এই রিঅ্যাবজর্পশনগুলোর কথা বুঝলাম। আচ্ছা, রিঅ্যাবজর্পশন করার পরে ভাইয়া তাদের আবার একটা জিনিস মনে হইতে পারে যে না, আমি হুদায় একটু বেশি বেশি রিঅ্যাবজর্ব করে ফেলছি, দু একটা বাজে জিনিসও চলে আসে, এগুলাকে আবার ফেরত পাঠাইতে হবে। তখন এগুলাকে ফেরত পাঠানোর জন্য ওরা আবার কি করে? অ্যাক্টিভ সিক্রেশন করে। দেখো, একবার এখানে ফিল্টার করছে, করার পরে আবার ফেরাই নিছে, ফেরাই নেওয়ার পর আবারও কিছু এর মধ্যে দিয়ে দিতেছে। দেখছো, একবার ফিল্টার করে, তারপর ফিরায় নেয়, ফিরাই নেওয়ার পরে আবারও এর মধ্যে কিছু দিয়ে দেয়। তো যখন এটাকে আবারও দিয়ে দেয়, এটাকে বলে অ্যাক্টিভ সিক্রেশন বা সক্রিয় ক্ষরণ। এটা খুবই অল্প হয়, খুবই অল্প, খুবই অল্প, মানে নেগলিজিবল, 0.005 ml। এবং হওয়ার পরে প্রতি মিনিটে গড়ে এই কালেক্টিং টিবিউল দিয়ে, সংগ্রহক নালিকা দিয়ে প্রতি মিনিটে 12-24 লক্ষ নেফ্রন দিয়ে আমাদের 1 ml ইউরিন তৈরি হয়। এরকম প্রায় 280 মিনিটে 280 ml ইউরিন তৈরি হয়, যদি নর্মাল পানি পুনি তুমি ঠিকঠাক খাও। আর যদি একদম পানি খাওয়া, মানে যেমন ধরো রমজান মাসের একদম ইফতারির ঠিক আগে আগে, তখন একদম ইউরিন ফর্মেশন, ইউরিন সিক্রেশন এটা কম হবে। তখন ওই মানে শরীরে পানি কম, তো তাই তারা পানিগুলোকে ফিরাই নেবে বেশি বেশি। আর ধরো তুমি অনেক বেশি পানি খেয়ে ফেললে ইফতারের পরে, একদম পানি টানি খেয়ে ঢোল হয়, বিড়ালের মতো শুয়ে থাকলে উল্টা করে, ঠিক আছে, তখন এরা কম কম পানি নেবে, কারণ তোমার শরীরে এখন পানি বেশি, ব্লাডের প্রেশার যেন না বেড়ে যায়, এগুলোকে তখন বেশি বেশি ইউরিন আকারে ফেরাই নেবে। তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটায় ওরা আমাদের বডির ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক রাখে। আমার কথাটা কি বুঝাইতে পারছে? ক্লিয়ার? একটু হলেও কি ক্লিয়ার হয়েছে? এবার একটু চলো, তাহলে এটা ছিল আমাদের বেসিক। এবং কালেক্টিং টিবিউল দিয়ে 1 ml ইউরিন প্রতি মিনিটে তৈরি হইতেছে। 280 মিনিট মানে হচ্ছে মনে করো 3 ঘন্টা, তাহলে প্রতি 3 ঘন্টা পর পর আমাদের নর্মাল পানি পুনি ঠিকঠাক খাইলে 3 ঘন্টা পর পর ইউরিনেশনের একটা ইচ্ছা জাগ্রত হয়, 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা পর পর। কথাটাকে বুঝাইতে পারছে কিনা? এবং ওই আমরা একবার ইউরিনেশনের সময় গড়ে 300 ml এর মতো ইউরিন আমরা বাইরে নিক্ষেপ করি, এবং সেই ইউরিনের সাথে আমাদের রক্তের বর্জ্য অংশগুলো বাইরে চলে যায়। এইটা ছিল আমি আমার তরফ থেকে যে বেসিকটা পড়ানোর কথা ছিল সেই বেসিকটা। এখন তোমাদেরকে একটু বইয়ের কী কী লেখা আছে সেটা পড়াবো, বইয়ের বাইরে থেকে 2-1টা জিনিস এক্সট্রা পড়াবো। চলো একটু বইয়ের লেখাগুলো একটু দেখে আসি। তো বইয়ের মধ্যে কী কী লেখা আছে? নিশ্চয়ই তোমাদের কাছে বই আছে, তোমরা একটু বইটা একটু বের করে দেখতে পারো। ভাইরা তোমরা বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন? তিনজনই বাংলা ভার্সন। কোন কলেজ? রাজুক কলেজ। তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো যে অংশটা বলেছি? হ্যাঁ বলছি। ভাইয়ারা দেখো, এবার সবাই খেয়াল করো। এবার এই যে রেচনের শারীরবৃত্ত বা ফিজিওলজি অফ এক্সক্রিশন, আমরা তো গত ক্লাসে সব রেচনের অ্যানাটমি পড়ছি, তাই না? আজকে আমরা রেচনের শারীরবৃত্ত বা ফিজিওলজি অফ এক্সক্রিশন এই টপিকে আছে।
কীভাবে ফাংশন করে। তোমরা ফার্স্ট ইয়ার যারা মেডিকেলে পড়তে চাও ফার্স্ট ইয়ারে গেলে দুইটা সাবজেক্ট পাবে, একটা নাম অ্যানাটমি, একটা নাম ফিজিওলজি। অ্যানাটমিতে তুমি একটা হার্ট, মানুষের হার্টকে কেটে কেটে নিয়ে দেখবা, লাংসকে কেটে কেটে দেখবা, মানে এটার স্ট্রাকচার কেমন, আসল মানুষের হার্ট, লাংস, কিডনি এটা ট্রের মধ্যে থাকবে আর কি, এটা হলো স্ট্রাকচার কেমন। তুমি ওই একই হার্ট তুমি আবার ফিজিওলজি ক্লাসে যায়, মানে টিচারের লেকচার শুনবা, ওই হার্ট কীভাবে ফাংশন করে, হার্টের বিট কীরকম হয়, ইসিজি রিড করা শিখবা। হ্যাঁ, মানে হার্টের মধ্যে ইলেকট্রিক সিগন্যালগুলো কীভাবে কজ করে, হার্টের মধ্যে ব্লাডগুলো কোন দিক দিয়ে যায়, অর্থাৎ হার্টের ফাংশন এটা ফিজিওলজি, শারীরবৃত্ত, আর হার্টের গঠন এটা অ্যানাটমি, শারীর স্থানবিদ্যা। মনে থাকবে কথাটা? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তো আমরা এই যে রেচনের শারীরবৃত্ত, এটা বন্ধ করতে পারবো না, বন্ধ করে ওই যে মাইকটা নিয়ে আপনারা রেখে দিয়েছে সাউন্ড হয়তো প্রো আবার এগুলো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, তো রেচনের শারীরবৃত্ত আমরা যদি এখানে একটু দেখি, তো এখানে কি দেখব, এই ফিজিওলজি অফ এক্সক্রিশন, এটার মধ্যে তোমরা যদি একটু বুঝতে পারো ভাইয়ারা, প্রথমে কথাটা হচ্ছে আগে তোমাকে ইউরিন তৈরি করতে হবে, তাই না? তো আমরা যে কাজটা করলাম ওটা তো ফিল্টার হয়েছে, বর্জ্য পদার্থগুলো তো ফিল্টার হয়েছে, তাহলে ফিল্টারগুলো করার জন্য আমাকে আগে তৈরি করতে হবে না? এই তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করতে হবে। তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কোথা থেকে আসে বলো তো? এখানে একটু কঠিন করে লেখা আছে, আমি তোমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিই। দেখো ভাইয়ারা, তো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো কোথা থেকে আসবে আমরা যদি একটু দেখি, আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই না, সেই প্রোটিন জাতীয় খাবার থেকে আসবে। একজন মানুষের কিডনি নষ্ট হলে ডাক্তাররা বলে প্রোটিন রেস্ট্রিকশন দিয়ে দেয় যে আপনি প্রোটিন খাবার খাবেন না। একটা কিডনি পেশেন্ট আসলে সবার আগে আমাদের দায়িত্ব থাকতো যে প্রোটিন রেস্ট্রিকশন, সে আসার সাথে সাথে হসপিটালে আপনি এই খাবার এখন আর খাবেন না, প্রোটিন রেস্ট্রিকশন। কেন বলো তো? কারণ প্রোটিনগুলো ভেঙে কিসে কনভার্ট হয় বলো তো ভাইয়ারা? প্রোটিনগুলো ভেঙে কিসে কনভার্ট হয়? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনগুলো ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, কারণ প্রোটিনগুলো তৈরি হয়েছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে, সেগুলো ভেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হইলো। সেই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা কীরকম? সেই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা কার্বন, এই তার একটা হাতে COOH, একটা হাতে H, একটা হাতে CH3, আর একটা হাতে অ্যামাইনোমূলক, আর একটা হাতে থাকবে কি অ্যামাইনোমূলক NH2। এখন ভাইয়ারা সবাই একটু মন দিয়ে খেয়াল করো, এই জিনিসটার মধ্যে আমরা এই অ্যামাইনোমূলকটারে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়, এই যে প্রোটিন ভেঙে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, সেই অ্যামাইনো অ্যাসিডটাকে, এটার নাম অ্যামাইনো অ্যাসিড, সবাই একটু মন দিয়ে বুঝো, এই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় এটাকে বাইরে বের করে দিব। এই প্রক্রিয়াটার নাম কি প্রক্রিয়া? ডিঅ্যামিনেশন। বলো তো ভাইয়ারা, ডাইজেস্টিভ সিস্টেম চ্যাপ্টারে পড়াইছিলাম ডিঅ্যামিনেশন প্রক্রিয়া কোথায় ঘটে? লিভারে ঘটে। কার মধ্যে ঘটে? যকৃতের মধ্যে। যকৃত মানে লিভার, তাহলে লিভারের মধ্যে যায় ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, অ্যামাইনোমূলকটা আলাদা হয়ে গেল। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনোমূলকটা আলাদা করলে যে দুইটা জিনিস থাকে, দেখো এই পার্টটার নাম হয়ে যাবে তখন কিটো অ্যাসিড। এই পার্টটার নাম কি হয়ে যাবে? কিটো অ্যাসিড। আর এই পার্টটার নাম কি হয়ে যাবে? NH2। তাই তোমাদের বইতে বলতেছে আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন ফুড এরা এনজাইমের সাহায্যে বিক্রিয়া করে ডাইজেস্টিভ সিস্টেমে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। সেই অ্যামাইনো অ্যাসিডগুলো আবারও ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে কিটো অ্যাসিড প্লাস NH2 তে কনভার্ট হয়। এবার কি বুঝেছি? সহজ লাগছে জিনিসটা? তাহলে অ্যামাইনোমূলকটা আলাদা হইলো। ভাইয়ারা শোনো, এখানে বাকি যে অংশটা আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড আকারে কার্বন, অতিরিক্ত কার্বনগুলো আমাদের দেহ থেকে বেরোয় যেতে পারে ফুসফুসের মাধ্যমে। হাইড্রোজেন, অক্সিজেনগুলো পানি পুনি এগুলোও বেরোয় যেতে পারে, অসুবিধা নেই, পানি টানি থাকলে অসুবিধা নেই। সমস্যা হচ্ছে এই নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা না ফুসফুসের মাধ্যমে বেরোইতে পারে না। তাই নাইট্রোজেন নামক যে বর্জ্য, যেটা প্রোটিনের মাধ্যমেই আছে শুধু, কারণ লিপিড আর গ্লুকোজের মধ্যে, মানে লিপিড আর শর্করার মধ্যে নাইট্রোজেন নাই, শুধু প্রোটিনেই নাইট্রোজেনটা আছে, 9-10 পড়েছ। তো এই নাইট্রোজেনটা বের হওয়ার রাস্তা আমাদের বডিতে শুধু একটাই, সেটা হচ্ছে ইউরিন, অথবা কিছু কিছু ঘামের মাধ্যমে অল্প পরিমাণে আসতে পারে। আমার কথাটাকে বুঝাতে পারলাম কিনা? তাহলে এই ইউরিনের মাধ্যমে এই বর্জ্য পদার্থগুলো বের হওয়ার প্রসেসটাই এই জন্যই বলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বাইরে বের করা। ঠিক আছে? আর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি আকারে বাইরে বের করবে? ওরা ইউরিয়া বানায় ফেলবে। কি বানাবে? ইউরিয়া বানাবে। তাই মানুষ যেহেতু ইউরিয়ার মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়, তাই মানুষকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। সব প্রাণী তাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এই ইউরিয়া আকারে বের করে না, কেউ কেউ গ্যাস আকারে বের করে দেয়। যারা গ্যাস আকারে বের করে দেয় তারা ইউরিওটেলিক প্রাণী না, যারা ইউরিয়া বানায় বের করে দেয় তারা ইউরিওটেলিক প্রাণী। ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বলে, যেমন ধরো ঘাস ফড়িং, এটাও একটা ইউরিওটেলিক প্রাণী।
তো আমরা যদি দেখি এই নাইট্রোজেন এই NH2 মূলকটা এই এক্সট্রা যে NH2 মূলকটা ও কি করবে এক্সট্রা আরো কিছু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে একটা অ্যামোনিয়া তৈরি করবে কি তৈরি করবে অ্যামোনিয়া আর এই অ্যামোনিয়া গ্যাস অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া প্লাস পানি তৈরি করবে ভাইয়া মনে আছে আমরা গত ক্লাসে রেসপিরেটরি সিস্টেম পড়ার সময় দেখেছিলাম রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড টোটাল 97% গিয়েছিল দ্রবীভূত প্লাজমা রূপে 5% কার্বামিনো হিমোগ্লোবিন রূপে 27%, তারপরে তোমার বাইকার্বনের যৌগ রূপে গেছিল কত পার্সেন্ট 65%, সব যোগ করলে 97% হয়েছিল, বাকি ছিল কত পার্সেন্ট 3%। 3%-এর যে হিসাব পাওয়া যাচ্ছিল না মনে পড়ে, সেই 3% কার্বন ডাইঅক্সাইড ওরা আমাদের ইউরিনের মাধ্যমে ইউরিয়া তৈরি করতে সাহায্য করার সময় ওরা ইউরিয়ার মাধ্যমে বাইরে চলে যায়। কথাটা কি বুঝাইতে পারছি? সেই কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ অ্যামোনিয়ার সাহায্যে বিক্রিয়া করে ওরা ইউরিয়া প্লাস কি তৈরি করে পানি তৈরি করে। ভাই দেখো ক্লাসের কথাগুলো তুমি যদি মন দিয়ে শোনো এমসিকিউ এর মধ্যে থেকেই চলে আসবে, তারপরে পোলাপান পারে না মনোযোগ দিয়ে শোনে না অনেকে। দেখো না এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে যখন কার্বন এই যে দেখো এটা ইউরিয়া তৈরি করলো, এটা ইউরিয়া তৈরি করলো, তার সাথে এক্সট্রা বাই প্রোডাক্ট আকারে পানি থাকলো, আর এটা একটা সাইক্লিক রিয়াকশনের মাধ্যমে হয়। আর এই সাইক্লিক রিয়াকশনের প্রথম যৌগটার নাম ছিল অর্নিথিন, তাই এই সাইকেলটার নাম হচ্ছে অর্নিথিন চক্র। ডাইজেস্টিভ সিস্টেম চ্যাপ্টারে পড়িয়েছিলাম এই ডিঅ্যামিনেশন প্রক্রিয়া এই অর্নিথিন চক্র এটা লিভারের মধ্যে সংঘটিত হয়। এই পুরো ইউরিনটা তৈরি করছে মানে এই ইউরিনের যে ভেজালগুলো সেইগুলো ভেজালগুলো তৈরি হচ্ছে আমাদের লিভারের মধ্যে যকৃতের মধ্যে। এবং দেখো অর্নিথিন সাইকেলটা তোমাদেরকে একটু বুঝাই দিই, এই সাইকেলটা পরীক্ষায় লিখতে আসবে না, জাস্ট খালি মানে কিউরিসিটি থেকে জেনে রাখো, আর পরীক্ষায় এমসিকিউ আসলে এখান থেকে আসে সাধারণত, এবং প্রথম দুইটা টপিক থেকে এমসিকিউ আসে। দেখো আমি লাল কালিতে দাগিয়ে দিয়েছি, মানে এই দুইটা টপিক হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য। বোর্ডের দিকে খেয়াল করো, বলছে যে অর্নিথিন এটা একটা ভালো যৌগ, অর্নিথিন একটা ক্যারিয়ার, একটা রিকশার মতো। অর্নিথিনও এদিক দিয়ে যাওয়ার সময় কিছু কার্বন ডাইঅক্সাইড নেয় আর তার শরীর থেকে কিছু পানি বাইরে ছাইরা দেয়। অর্নিথিন এগুলো থেকে যাওয়ার সময় কিছু কার্বন ডাইঅক্সাইড নেয় আর কিছু পানি বাইরে ছাইরা দেয়। এটা একটা রিকশা, সেই রিকশা সে তার গায়ের মধ্যে পানি ছিল, সেই পানিগুলোকে ছাইরা দিল, আর সে তার গায়ে কাকে উঠাইলো কার্বন ডাইঅক্সাইড। তো পানি ছেড়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে তার শরীরের মধ্যে পানি ছেড়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যে যৌগটা তৈরি করলো তার শরীরের মধ্যে পানিটা ছেড়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে যে জিনিসটা তৈরি করলো তার নাম হচ্ছে সাইট্রুলিন। তার নাম কি সাইট্রুলিন। তাহলে পানি ছেড়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে সে যে জিনিসটা তৈরি করলো তার নাম হচ্ছে সাইট্রুলিন। এবং এই সাইট্রুলিন সে আরও কি করে, সাইট্রুলিনের সাথে যদি আরেকটু NH3 যোগ হয়, দুটো জিনিস মিলে যে যৌগটা তৈরি হবে তার নাম কি যৌগ? আরিজিনিন। নাম কি? আরিজিনিন। তাহলে দেখো অর্নিথিন যৌগ থেকে পানি বেরোয় গেল, কার্বন ডাইঅক্সাইড ঢুকলে সাইট্রুলিনের সাথে NH3টা যুক্ত হলে এটার নাম কি হয়ে যাবে? আরিজিনিন। এই আরিজিনিন তার শরীরের মধ্যে এক্সট্রা কিছু পানি ঢুকলে তার শরীরে দুইটা বিক্রিয়া হয়। আরিজিনিনের একটা পার্ট ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়, আর একটা পার্ট কিসে কনভার্ট হয়ে যায়? অর্নিথিন। ঠিক আছে, আরিজিনিনের একটা পার্ট ইউরিয়া হয়ে যায় আর একটা পার্ট কিসে কনভার্ট হয়ে যায়? অর্নিথিন। তার মধ্যে সাথে কে ঢোকে? এক্সট্রা পানি ঢোকে, সেই পানিটা আবার এখানে বের হয়ে যায়। আসলে পানিটা তাহলে মানে বাদ, পানিটা এখানে ঢুকে এদিক দিয়ে বাইরে বের হয়ে গেল, পানিটা তার মানে বাদ। তার মানে আলটিমেটলি বিক্রিয়ার মধ্যে কারা কারা অংশগ্রহণ করছে দেখো ভাইয়া, তাহলে ওই অর্নিথিনটা কি এখানে একটা সাইকেল আকারে ঘুরতেছে না? এই অর্নিথিনটা এর মধ্যে রয়ে গেছে, অর্নিথিন কিন্তু আর ইউরিয়ার মধ্যে যাইতেছে না, গেছে? অর্নিথিন এখানেও ছিল, এখানে সাইকেল আকারে ঘুরতেছে, তাই এই সাইকেলিক রিয়াকশনটার নাম হচ্ছে অর্নিথিন সাইকেল। এটা লিভারের মধ্যে সংঘটিত হয়। আর বিক্রিয়া মেইনলি কে অংশগ্রহণ করলো? বিক্রিয়া মেইনলি অংশগ্রহণ করলো কার্বন ডাইঅক্সাইড আর NH3। কে অংশগ্রহণ করলো? কার্বন ডাইঅক্সাইড আর NH3। বাই প্রোডাক্ট আকারে কি পাইলাম আমরা? ইউরিয়া। বাই প্রোডাক্ট আকারে কি পাইলাম? ইউরিয়া, এক্সট্রা পানি। দেখো যে NH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে এই যে ইউরিয়া, তার সাথে এক্সট্রা কি পাইলাম? পানি পাইলাম। আর অর্নিথিনের কথা তো আমার বিক্রিয়া লিখতে হবে না, কারণ ও তো খালি একটা প্রভাবক হিসাবে কাজ করছে, একটা ক্যারিয়ার হিসাবে কাজ করছে, একটা সাইক্লিক রিয়াকশন হিসাবে কাজ করছে, এটার জন্য এটার নাম অর্নিথিন চক্র। যারা বুঝছো ভালো, যারা বুঝো না খুব ভালো, টেনশন কোনো কারণ নাই। এখন পরীক্ষায় কি আসবে সেখান থেকে একটু বলি। প্রথম প্রশ্ন সবাই দেখে আমার সাথে অ্যান্সার করো, বলো অর্নিথিন চক্র কোথায় সম্পন্ন হয়? লিভারে সম্পন্ন হয়। অর্নিথিন চক্রের উৎপাদ বা রিঅ্যাক্ট্যান্ট, অর্নিথিন চক্রের বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট কে কে? NH3 আর CO2, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। অর্নিথিন চক্রের প্রোডাক্ট কি কি? ইউরিয়া এবং পানি। মূলত একটা কথা বলতে গেলে কি বলতে হবে? ইউরিয়া। তাহলে অর্নিথিন চক্রের প্রোডাক্ট কি? ইউরিয়া। তাহলে পরীক্ষা যদি এই প্রশ্নগুলো আসে আমরা পারবো না, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলো আসবে।
ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি আলাদা হয়ে যায়? অ্যামাইনোমূলক আলাদা হয়ে যায়। কার কাছ থেকে আলাদা হয়? অ্যামাইনো অ্যাসিড থেকে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার উৎপাদ কি? মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার প্রোডাক্ট কি? কিটো অ্যাসিড এবং অ্যামাইনোমূলক। কি কি? কিটো অ্যাসিড এবং অ্যামাইনোমূলক। এই যে এই পার্টটার নাম কিটো অ্যাসিড। পরীক্ষার প্রশ্নগুলো কি এত কঠিন? জাস্ট একটু বুঝে নাও এবং দেখো অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো পারবা। দেখো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 15-16 সালে, এই যে আমি বলছিলাম না, এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসছে এই যে অর্নিথিন চক্র কোথায় হয়। এই যে দেখো এটার সাথে মিলিত হয়ে যকৃতে অর্নিথিন চক্র সম্পূর্ণ হয়। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 15-16 সালে প্রশ্ন আসছে, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 19-20 সালে প্রশ্ন আসছে। এখানে আমি লিখেও দিয়েছি কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসছে। ভাই শুনো, পোলাপাইনরা না মানে অনেক কিছু পড়ে, ঠিক আছে, কিন্তু কিছুই বুঝে পড়ে না, মনে রাখতে পারে না। তুই একটু বুঝে বুঝে পড়ো, একটু ফিল করে করে পড়ো কোন জায়গায় কি সম্পূর্ণ হইতেছে, পারবা। তাহলে আমরা দেখলাম যে এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এটা এই আর অর্নিথিন সাইকেলের আরেক নাম ইউরিয়া সাইকেল। এই সাইকেল আরেক নাম কি সাইকেল? ইউরিয়া সাইকেল। তাহলে এইটা আমরা সম্পর্কে জানলাম। এখন দেখো ভাইয়া, একটু আগে যা যা বলতেছিলাম, এই যে ইউরিয়া সাইকেল তো বুঝলাম। এখন এই সেই মূত্র সৃষ্টি বা ফরমেশন অফ দ্য ইউরিন, এটা কিভাবে হয়? ফরমেশন অফ দ্য ইউরিন আমরা একটু আগে দেখতেছিলাম একটা নেফ্রনের মধ্য থেকে। আমরা একটু আগে, তোমাদের মনে পড়ে, আমরা একটু আগে দেখতেছিলাম একটা নেফ্রনের মধ্য থেকে আমরা দেখতেছিলাম যে লুপ অফ হেনলি, একটা কালেক্টিং টিবিউল এদিক দিয়ে চলে গেল। তো ভাইয়ারা আমরা এখানে একটু আগে দেখছিলাম যে ইউরিনটা এইখানে যখন পড়তেছিল, এখান থেকে ইউরিনটা যখন পড়তেছিল, এখানে যে ঘটনা ঘটতেছিল তার নাম কি বলে? অ্যাক্টিভ ফিল্ট্রেশন, মানে এটার নাম হলো আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিশ্রবণ। কি বলে এটাকে? আলট্রা ফিল্ট্রেশন। তাহলে 1 নাম্বার ঘটনা যেটা ঘটে তার নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। এটা কি ইউরিনের পরিমাণ বাড়ায় না কমায়? এটা বাড়ায়, তাই এটা হচ্ছে একটা প্লাস। হ্যাঁ, বেস্ট উইশেস। তুষার ভাইয়ের জন্য সবাই ফু দিয়ে দিও, ঠিক আছে? তুষার ভাই কাউকে ফুল দিতে যাচ্ছে। আচ্ছা, সাথে আলামিন ভাইকে নিয়ে যাচ্ছে আর কি। ওকে, কথা শোনো, বুঝলাম না কিছু, এদিকে দেখো। তাহলে ভাইয়ারা, আর তুষার ভাইয়ের সফটওয়্যার ফার্মের বড় একটা প্রজেক্ট, ওইটার জন্য যাচ্ছে নাকি? তো আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, ভাইয়ারা শোনো প্লিজ, কথা বলো না। এই কি হলো? তাহলে এগুলো চারপাশ দিয়ে কি অনেকগুলো ধমনী শিরা, কৈশিক জালিকা, লাইন টাইনগুলো আছে না? তো ওই লাইনগুলোতে কি আবারও কিছু ইউরিন ব্যাক করবে না? তো যে ইউরিনগুলো ব্যাক করবে এটাকে কি বলে? এই প্রসেসটাকে রিঅ্যাবজর্পশন, ঠিক আছে? এটাকে বলে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বা টিবিউলার রিঅ্যাবজর্পশন। টিবিউল মানে নালী, তাহলে নালীর মধ্যে রিঅ্যাবজর্পশন। তাহলে আচ্ছা বলো তো ভাইয়ারা, এই জিনিসটা কি ইউরিনের পরিমাণ বাড়াইলো না কমাইলো? কমাই দিল, তাহলে এটা মাইনাস হবে। কি হবে? এটা মাইনাস হবে। আবারও কি হবে ভাইয়া? নিয়ে নেওয়ার পরে দেখলো যে আমি তো বেশি ফিরাই নিয়েছি, তাহলে ও আবার কে কথা বলে রে? তো এরা নিয়ে নেওয়ার পরে তো মনে হলো আমি একটু বেশি নিয়ে নিয়েছি, আবারও কিছু জিনিস একে উল্টা ব্যাক করাই দিতে হবে। তো যে জিনিসগুলো উল্টা আরও ব্যাক করাই দিবে সেই জিনিসগুলোকে আমরা একসাথে কি বলবো বলতে পারো? এটাকে বলবো অ্যাক্টিভ সিক্রেশন। কি বলবো আমরা এটাকে? অ্যাক্টিভ সিক্রেশন। এটা কি প্লাস করবে ইউরিনের পরিমাণ না মাইনাস করবে? হ্যাঁ, প্লাস করবে, ইউরিনের মধ্যে তো ঢুকে যাচ্ছে, তাহলে এটা আবার প্লাস, ঠিক আছে? প্লাস যে জিনিসটা হবে সেই জিনিসটার নাম হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন। এই অ্যাক্টিভ সিক্রেশন এবং এই টোটাল 3টা জিনিসের সমষ্টিই হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশন বা মূত্র। এটাই হচ্ছে ইউরিন ফর্মেশন। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে। বলো তো ভাইয়া, কোন প্রক্রিয়া মূত্রের পরিমাণ কমায়? বলো, কোন প্রক্রিয়া মূত্রের পরিমাণ কমায়? সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বা নির্বাচনমূলক পুনঃশোষণ। পারবো না আমরা? বুঝে যদি কেউ পড়ে তাহলে এইটা না পারার কোনো চান্সই নাই, কিন্তু যারা সারাদিন না বুঝে মুখস্থ করবে পারবে না। ভাইয়া বোর্ডের দিকে খেয়াল করে এবার দেখো, এই যে অতি সূক্ষ্ম পরিশ্রাবণের মধ্যে, ভাইয়ারা বোর্ডের দিকে তাকাও, এই যে অতি সূক্ষ্ম পরিশ্রাবণের মধ্যে কথাগুলো আসছে, দেখো অতি সূক্ষ্ম পরিশ্রাবণ বা আলট্রা ফিল্ট্রেশন। এই আলট্রা ফিল্ট্রেশনে তোমাদের বইয়ে বলা আছে, দেখো প্রতি মিনিটে 1200 ml রক্ত প্রবাহিত হয় না? 1200 ml রক্ত প্রবাহিত হয়, তার মধ্যে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট রূপে যায়। আর নেট প্রেসার দেওয়া আছে 25 মিলিমিটার এইচজি, হুইচ ইজ ফলস। নতুন বইটা ঠিক করছে, এখানে 10 থেকে 25 বলছে। এফসিবিএস এর বইতে লেখা আছে 10 mm এইচজি। নতুন বই আছে কারো কাছে? দেখো এখানে 25-এর জায়গায় 10 থেকে 25 mm এইচজি লেখা আছে, তাই না?
এবং এফসিবিএস এর বইতে লেখা আছে 10 mmHg নেট ফিল্টার প্রেশার তৈরি হয়। প্রশ্ন হচ্ছে এই ফিল্টার প্রেশারটা কি? চলো আমি তোমাদেরকে একটু এটা ডিটেলসে বলি। তো এই আমাদের এই অংশটাই আজকের ক্লাসের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা অংশ। 10 সেকেন্ড ভাইয়ারা। দশ থেকে কি দেওয়া আছে? 10 থেকে 25 দেওয়া আছে না? হ্যাঁ 10 থেকে 25 আরে থাকবেই তো। দেখো তো চলো এবং এই যে নোটটা একটু দেখাবো সেই নোটটা তোমরা একটু কপি করে নিবে। দেখা যায়? দেখো আমার এফসিবিএস পরীক্ষার জন্য এটা 3 স্টার, টিচার 3 স্টার লিখে দিয়েছে। দেখা যায় না? কি ইংলিশে মারছিস কি মনে করছে বাংলায় থাকবে? আচ্ছা হায়ার স্টাডিজে সবই ইংলিশে, এই সামনের জুলাইতে। কিন্তু মানে জুলাই সেশনে যদি আবার 46তম বিসিএস এর রিটার্ন পরীক্ষার ডেট দিয়ে দেয় তাহলে আর দিতে পারবো কিনা জানি না। 45তম রিটার্নের রেজাল্ট দেয়নি, তার আগে 46তম প্রিলি হয়ে গেছে, আবার রিটার্নও হয়ে যেতে পারে, আবারও কবে কী রাগার হইতে পারে কে জানে, আল্লাহ মালুম জানে। 14 মাস হয়ে গেছে রিটার্ন পরীক্ষার রেজাল্ট দেয়নি, চিন্তা করো। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফ্যাক্টর এবং এখানে কিছু প্রেশার, এই প্রেশারটার উপরে ডিপেন্ড করে ফিল্টারটা কতটুকু হবে। ভাইয়ারা তোমরা একটু খেয়াল করো তো, বলছিলাম না যে এই দিক দিয়ে যে রক্তগুলো ঢুকতেছিল, ভাইয়া বোর্ডের দিকে তাকাও, ঢোকার লাইনটা বেশি মোটা, বেরোনোর লাইনটা বেশি চিকন, খেয়াল করেছো? তাহলে কি এখানে একটা প্রেশার ফিল করবে না? এই প্রেশারটা আসলে নেট প্রেশার কত? নেট প্রেশার হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি প্রেশার। কেন 10 মিলিমিটার অফ মার্কারি প্রেশার? এই কেন 10 mmHg? বলতেছে যে ফোর্সেস ফেভারিং ফিল্ট্রেশন, ফিল্টারের জন্য টোটাল গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে 60 mmHg, 60 মিলিমিটার অফ মার্কারি। পারো দেয় এদিকে খেয়াল কর, মোবাইল কেন সামনে? মোবাইলের কাজটা কি? তো যে কোনো চাপ মাপার জন্য আমরা বা তাপ মাপার জন্য আমরা পারদের উচ্চতা মাপি না, তাই এইচজি মানে হলো মার্কারি, কত মিলিমিটার প্রেশারটা এটা মাপার জন্য ব্যারো রিসেপ্টরের মাধ্যমে, তো ব্যারোমিটারের মাধ্যমে সেই মানে প্রেশারটা মাপা যায় পারদ চাপের মাধ্যমে। তো গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার অর্থাৎ এর মধ্যে রক্ত যে চাপটা নিচের দিকে দিচ্ছে সেটা হচ্ছে 60 মিলিমিটার এইচজি। এবং বোম্যান্স ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেশার এখানে 0। বোম্যান্স ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেশার মানে যে ক্যাপসুল যেটা, সেই ক্যাপসুলকে কোনো প্রেশার দিচ্ছে কিনা? না, ক্যাপসুলের এখানে কোনো প্রেশার নাই, যা প্রেশার দিচ্ছে সেই রক্তই প্রেশার দিচ্ছে, ক্যাপসুল এখানে কোনো প্রেশার দিচ্ছে না। কিন্তু উল্টা দিকে এই 60 mmHg, সবাই একটু মন দিয়ে খেয়াল করো, একটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা। ডায়াবেটিক পেশেন্টদের বেশি বেশি মূত্র তৈরি হয় না? আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট, প্রথম সিমটমটা বুঝলাম কীভাবে? নর্মালি 3-4 ঘন্টা 5 ঘন্টা পর পর একজন মানুষের ওয়াশরুমে যাওয়ার কথা, তার 1 ঘন্টা পর পর প্রসাব চাপে, পানি পিপাসাও বেশি বেশি, প্রসাবও বেশি বেশি। অনেকের বাবা মায়েদের এরকম প্রবলেম আছে, বুঝো ব্যাপারটা কেন তাদের মধ্যে এই ঘটনাটা কীভাবে ঘটে? যখন প্রেশারটা বা সুগারটা আনকন্ট্রোল থাকে, বা ধরো রক্তের মধ্যে সুগার বেশি, রক্তের মধ্যে কী বেশি? সুগার বেশি, গ্লুকোজ বেশি। তো রক্তের মধ্যে গ্লুকোজ বেশি হওয়া মানে কিন্তু রক্তের মধ্যে এই কলয়েড, ঠিক আছে, রক্তের মধ্যে এখানে দেখো বোম্যান্স ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেশার এখানে কি 0 বলছে না? তখন কিন্তু এই কলয়েডাল অসমোটিক প্রেশার, এই রক্তের যে কলয়েডাল অসমোটিক প্রেশার, এখানে তো 60 আছে, এখানে 0 আছে। এটার সাথে সাথে গ্লুকোজ বেশি থেকে গেলে এখানে আরও 20 mmHg পর্যন্ত যোগ হয়ে যেতে পারে, তার গ্লোমেরুলার ফিল্টার প্রেশার বেড়ে যেতে পারে, এখানে 60 হয়ে যেতে পারে, এখানে আরও 20 হয়ে যেতে পারে, টোটাল মিলে কত হয়ে যেতে পারে? 80 হয়ে যেতে পারে। আমার কথাটা কি বুঝতে পারতেছো? এখানে 60, এখানে 20, টোটাল মিলে আরও কত হয়ে যেতে পারে? 80 হয়ে যেতে পারে। আবার এই 80 যে ইউরিন তৈরি করবে তা না, এটা উল্টা দিকে একটা প্রেশার হবে, এই 60 নিচের দিকে কাজ করছে, আর বাকি আরও অংশটা উল্টা দিকে কাজ করছে। কি বলছে? বোম্যান্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আরে ভাই এর দিকে তো এই প্রেশারটা দিচ্ছে বোম্যান্স ক্যাপসুল তার উল্টা দিকে আর একটা প্রেশার দিয়ে দিবে না? তো বোম্যান্স ক্যাপসুল তার উল্টা দিকে যে প্রেশারটা দিয়ে দিচ্ছে, বোম্যান্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক অসমোটিক প্রেশার হচ্ছে 18 mmHg, আর গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেশার। ভাইয়া বেসিক্যালি এই ক্যাপিলারি বা এই যে কৈশিক জালিকা, যে এই কৈশিক জালিকার যে চিকন পার্ট,
ওরাও তো একটা উল্টা দিকে একটা ফোর্স দিয়ে দেয়, তাহলে গ্লোমেরুলার কপিলারি মানে এই অসমোটিক কলয়েডাল অসমোটিক প্রেশার আবার 32 mmHg, এটা উল্টা দিকে কাজ করে। তাহলে এইটা যদি হয় 60 আর এটা যদি হয় 50, তাহলে 60 - 50 নেট কত mmHg থাকবে প্রেশারটা? 10 mmHg। হ্যাঁ, তবে তোমাদের বইতে কেন 10 থেকে 25 লিখেছে? ওই যে বললাম, কারোর রক্তে যদি ভেজালের পরিমাণ বেশি থাকে, যেমন ধর আমার বাবার ক্ষেত্রে যদি রক্তে গ্লুকোজ বেড়ে যায়, তখন এখানে 60-এর সাথে আরও কত যোগ হয়ে যেতে পারে? 20 যোগ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে 20 যদি যোগ হয়ে যায়, তাহলে 10-এর জায়গায় এখানে প্রায় 30 mmHg পর্যন্ত হয়ে যেতে পারে। তখন তার ইউরিন বেশি বেশি তৈরি হবে। ধরো সাপোজ তোমার ইউরিন কখন বেশি বেশি তৈরি হয়? তুমি প্রচুর পরিমাণে পানি খেয়েছো, আর পানির সাথে দেখবা যে তুমি যখন প্রচুর পরিমাণে প্রোটিন উপাদান বেশি খাও বা আগরুম বাগরুম বেশি খাও, ঠিক আছে, তখন দেখবা যে তোমার ইউরিন বেশি হবে, মানে এবং এই ইউরিনগুলো তখন এই কলয়েডাল অসমোটিক প্রেশার হিসাবে, বোমাস ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেশার হিসাবে কিছু কিছু পার্টিকেল তৈরি হয়ে যাবে। এই প্রেশারের মাধ্যমেই কিন্তু আমাদের কতটুকু ইউরিন তৈরি হবে কি হবে না এটা অনেকাংশে নির্ভর করে। ঠিক আছে, আর যে শুধু এরাই যে একমাত্র ফ্যাক্টর আমাদের ইউরিনের পরিমাণটা নিয়ন্ত্রণ করার জন্য, শুধু তাই নয়, আরও কিছু আয়ন আছে, এরপরে আমরা সেই জিনিসগুলো দেখব। সেই আয়নগুলো কিছু হরমোন আছে, কিছু এনজাইম আছে, তারাও নির্ধারণ করে আমার শরীরে কি পরিমাণে ইউরিন তৈরি হবে, কি পরিমাণে ইউরিন তৈরি হবে না। পুরো একটা বডির ব্যালেন্স মেকানিজম চলে। কথাটা কি বুঝছো তো? যাদের কাছে এটা কঠিন লাগলো, বেশি টেনশনের কিছু নাই, এটা আসলে সবার জন্য না, এটা আসলে যারা একটু মানে বেশি পড়াশোনা করতে চাও তাদের জন্য। তুমি তোমার নিজের লেভেলটাই বুঝবা। যারা যারা নিজেকে কঠিন ভাবানোর কারণ মনে করছো, তুমি আসলে ওই ক্যাটাগরির স্টুডেন্ট না, তাহলে সরি টু সে। বেশি বেশি পড়তে হবে ভাইয়া, একটু এক্সট্রা জানতে হবে, নাহলে তুমি মেডিকেল এরকম একটা ধূপধাপ করে কোশ্চেন চলে আসবে, বলবে যে গ্লোমেরুলার অসমোটিক প্রেশার একটা টপিক তো তুমি জানলা, কলয়েডাল অসমোটিক প্রেশার তুমি একটা টপিকটা জানলা, আচ্ছা গুড ওয়ান। তো আমরা এই অংশটা সম্পর্কে একটু জানলাম। এখন দেখো খুব দ্রুত, তাহলে এখানে যে নেট প্রেশার, কার্যকর পরিশ্রবণ চাপ, আমরা এটা দেখলাম এফসিপিএস এর বইতে কত দেওয়া আছে? 10 mmHg, এটাই কারেক্ট। তোমাদের নতুন বইতে 10 থেকে 25 দিয়েছে। যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে 10 থেকে 25ই দাগাবা, যদি একটা দেওয়া থাকে কত দাগাবা? 10 দাগাবা, কারণ ওই যে ওনারা যারা পড়াচ্ছে তারা ওই জিনিসটাই মাথায় রেখে পড়াচ্ছে। আচ্ছা, মানে পরীক্ষায় কোশ্চেন করবে এবং ওইটাই মানে অ্যান্সার দিবে। এবং ভাইয়ারা দেখো এবার টিউবুলার পুনঃশোষণ বা ওই যে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, এই যে দেখো এটাও আছে, এই যে তুমি বলছিলে যে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এটাও আছে, টিউবুলার পুনঃশোষণ এটাও আছে। তো সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কতটুকু রিঅ্যাবজর্ব করবে ভাইয়া? 124 mm, ওই পুরো মানে তার 125 ml এর মধ্যে 124 ml সে রিঅ্যাবজর্ব করে ফেলবে, 125 ml রিঅ্যাবজর্ব করে ফেলবে। কিন্তু এই রিঅ্যাবজর্পশনটা কোথায় বেশি বেশি হয়? বলতেছে যে ভাইয়া প্রক্সিমাল পেঁচানো নালিকাতেও রিঅ্যাবজর্পশন হয়, লুপ অফ হেনলিতেও রিঅ্যাবজর্পশন হয়, ইভেন ডিস্টাল কনভলিউটেড টিবিউলে রিঅ্যাবজর্পশন হয়, কালেক্টিং টিবিউলেও রিঅ্যাবজর্পশন হয়, সব জায়গাগুলোর মধ্যে রিঅ্যাবজর্পশন হয়। এখন যারা ডিএমসিতে চান্স পেতে চাও, এইটুকু বাসায় যেয়ে পড়বা যে কোন কোন জায়গায় কি কি রিঅ্যাবজর্পশন হয়। এই যে প্রক্সিমাল পেঁচানো নালিকায় কি কি রিঅ্যাবজর্পশন হয়, লুপ অফ হেনলিতে কি কি রিঅ্যাবজর্পশন হয়, ডিস্টাল পেঁচানো নালিকায় কি কি রিঅ্যাবজর্পশন হয়। ভাইয়া দেখো এই টপিকটা না একটু কঠিন। আচ্ছা, আমি বললাম যে আমার জুলাইতে এফসিপিএস পরীক্ষা, ওইটার মধ্যেও এই প্রশ্ন আসবে, ওইটা আমার কাছেও কঠিন লাগে, টাফ। সে আমি ক্লাস 11-12-এও পড়ছি, তারপরে মানে তারপরেও পড়াশোনা হয়েছে ডাক্তার হওয়ার সময়, তারপরে এখনও পড়ো, তো তোমাদেরও এই জিনিসটা কঠিন লাগবে। তো কঠিন জিনিস কঠিন লাগবে, ভালো কথা, এটা সবাই পারবে না। তুমি যতটুকু পারো দেখবা যে মেয়েটা মেডিকেলে ফার্স্ট হবে বা যে ছেলেটা মেডিকেলে ফার্স্ট হবে তার কাছে এটা কঠিন লাগে। সো এটা টেনশন করার কোনো কারণ নাই, বাট 2-3 বার 4 বার রিডিং পড়বা, এটা হলো কাজ তোমাদের। যে 2-3 বার 4 বার রিডিং পড়বা, তারপর যতটুকু মনে থাকে থাকলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় মনে হয় এটা দেখছিলাম, দেখবা যে তুমি অন্য সবার থেকে আগায় গেছো। এবার ফাইনালি ভাই দেখো টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ, ওই যে ফাইনালি উল্টা দিকে আবার এই যে অ্যাক্টিভ সিক্রেশন, উল্টা দিকে আবার ব্যাক করে, যেটা অ্যাক্টিভ সিক্রেশনের মধ্যে কি কি সিক্রেশন হয়? দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 10-11 সালে প্রশ্ন আসে, কি কি সিক্রেট হয়? ক্রিয়েটিনিন সিক্রেট হয়, আর কিছু ইউরিয়া এবং নিকটবর্তী পেঁচানো নালিকার চারপাশে রক্তজালক হিসাবে সক্রিয় ক্ষরণের মাধ্যমে সিক্রেট হয়। ভাই এই ক্রিয়েটিনিন কিডনি ফাংশন টেস্ট করার জন্য বা কিডনি ফাংশন করছে কি করছে না, আমরা যদি প্রিলিমিনারি একটা টেস্ট করি, সেটা হচ্ছে রক্তের ক্রিয়েটিনিন বা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট। রক্তের মধ্যে যদি ক্রিয়েটিনিন বেড়ে যায়, তার মানে বুঝবো তোমার কিডনি ঠিক মতো কাজ করছে না। রক্তের মধ্যে যদি কিডনি ঠিকঠাক থাকে, তাহলে বুঝবো যে তোমার কিডনি ঠিক মতো কাজ করছে। তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি আরেকটা প্রশ্ন আসে যে কিডনি ফাংশন টেস্ট করার জন্য কোন পরীক্ষাটা আমরা করে থাকি? সিরাম ক্রিয়েটিনিন। কোন পরীক্ষাটা করে থাকি? সিরাম ক্রিয়েটিনিন। এবং এটার ভ্যালুটা কত? ভাইয়া সিরাম ক্রিয়েটিনিন যদি 0.6
মিলিমোল পার লিটারে থাকে 0.6 প্লাজমার মধ্যে, তাহলে ভালো। যদি 1-এর উপরে উঠে যায় তার মানে ডিজিজ, এবং 5-এর উপরে উঠে গেলে ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি একদমই কাজ করছে না। 5-এর উপরে উঠে গেলে এখন এই মুহূর্তে ডায়ালাইসিস করতে হবে, আদারওয়াইজ তোমার শরীরটার মধ্যে, ব্রেইনের মধ্যে পাগলামি, মানে ব্রেইন উল্টাপাল্টাভাবে সিগন্যাল দেবে, কারণ রক্তের মধ্যে এত ভেজাল যে সেই ভেজালগুলো ব্রেইনের কাছে চলে যায়, ব্রেইনটাকে পাগল বানায় দিবে, এবং তখনকার ওই রোগটার নাম হয়ে যাবে রেনাল এনসেফালোপ্যাথি। ওই রোগটার নাম কি হয়ে যাবে তখন? রেনাল এনসেফালোপ্যাথি। অর্থাৎ কিডনি ডিজিজে কিডনি যদি ফাংশন না করতে পারে, যদি ক্রিয়েটিনের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন ব্রেইন বা মানে নার্ভাস সিস্টেম টক্সিক হয়ে যায়, তখন পাগলের মতো আচরণ করে। আর এই পাগলের মতো আচরণ করার এই রোগটার নাম রেনাল এনসেফালোপ্যাথি। পরীক্ষায় দেখা দুবদাব করে চলে আসছে এরকম দু একটা জিনিস, ঠিক আছে? এটাকে কি বলে? রেনাল এনসেফালোপ্যাথি। মুখে বলো কি বলে? রেনাল এনসেফালোপ্যাথি। ঠিক আছে, আমাদের একদম লাস্ট টপিক, আমাদের এখন লাস্ট টপিক, 12টা বেজে গেছে আর 2 মিনিট। তো ভাইয়ারা, এতক্ষণ এই যে যা যা পড়াইলাম, দেখো তো আমরা কিন্তু ভিডিওর মধ্যে এই সমস্ত জিনিসগুলো গত ক্লাসে, যারা গত ক্লাস করেছো, এই অংশটা তাদের বোঝার কথা। এই যে দেখো তো, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, অর্নিথিন চক্রের মধ্যে ইউরিয়া তৈরি করলো না? ইউরিয়া তৈরি করে কি রক্তের মধ্যে আছে না? এটা রেনাল ধমনী দিয়ে অ্যাফারেন্ট আর্টারি, বলেছিলাম এ দিয়ে ভিতরে ঢুকবে আর ই দিয়ে বাইরে বেরোবে, তাহলে অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে কার মধ্যে গেছিল? গ্লোমেরুলাস থেকে বোমাস ক্যাপসুল। এখান থেকে দেখো যে বৃক্কীয় নালিকা বা রেনাল টিবিউলগুলোর মধ্যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, তাই না? এগুলো দিয়ে কার কাছে গেল? সংগ্রাহক নালিকা। আর সংগ্রাহক নালিকা দিয়ে ওই যে কিডনির যে এরকম যে অংশগুলো ছিল, এই অংশটার নাম কি ছিল? এই ঠিক ইউরেটারের শুরুর মাথার এই অংশটার নাম হচ্ছে পেলভিস। নাম কি? পেলভিস। আর এই পেলভিস দিয়ে যে কিডনির যে এই লাইনটা, এটার নাম কি? ইউরেটর। এই ইউরেটর দিয়ে কার কাছে আসবে বলো তো ভাইয়া? ব্লাডারের কাছে আসবে। যে ইউরেটর দিয়ে মূত্রথলি মানে কি? ব্লাডার। তাহলে মূত্রথলি দিয়ে তারপরে এটা যে রাস্তা দিয়ে বাইরে আসবে, সেই রাস্তাটার নাম মূত্রনালী বা ইউরেথ্রা। আর ইউরেথ্রা দিয়ে রেচন ছিদ্র, মানে যে ওপেনিংটা দিয়ে সেটা বাইরে নির্গমন হয়ে গেল। তাহলে কি সিরিয়ালটা আমরা বুঝলাম না? মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই সিরিয়াল থেকে প্রশ্ন আসবে, বলবে নিচের কোন সিরিয়ালটি সঠিক? মনে থাকবে, 4টা লাইন দেওয়া থাকবে। ওকে, তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষাও এখান থেকে প্রশ্ন আসবে। লাস্টলি ভাই দেখো, এই ইউরিন এর কম্পোজিশন কি আমি আর পড়াবো না, এটা তোমার পড়া, নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো। দেখো, এটা পড়া দিয়ে দিচ্ছি। আমাদের প্রতিদিন আসলে ইউরিনের কালারটা কীরকম হয়? ইউরিনের কালারটা স্ট্র কালারের হয়। মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে, কেন ইউরিনের কালারটা স্ট্র কালারের হয়? ইউরোক্রোম নামক একটা পদার্থের কারণে। মুখে বলো কোন পদার্থের কারণে? ইউরোক্রোম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 14-15 সাল, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 16-17 সাল, এখান থেকে প্রশ্ন আসে কোন পদার্থের কারণে মূত্রের কালারটা এরকম স্ট্র কালারের হয়। তাহলে ইউরোক্রোম নামক একটা পদার্থের কারণে। মূত্র কি পরিমাণে মূত্র হয়? 600 ml থেকে 250 ml, মানে 2500 ml পর্যন্ত মূত্র হয়, এবং এটা পানি খাওয়ার উপরে ডিপেন্ড করে। স্পেসিফিক গ্রাভিটি শব্দটার মানে কি? পানি থেকে কি পরিমাণে ভারী, আপেক্ষিক গুরুত্ব। সে পানির থেকে খুব বেশি ভারী না, পানির তুলনায় সে অল্প হালকা একটু ভারী, 1.008। পানির আপেক্ষিক গুরুত্ব 1, আর পানির তুলনায় সে 1.008, মানে পানি থেকে হালকা একটু ভারী, স্লাইটলি, খুবই নেগলিজিবল পরিমাণে ভারী। এবং এটার বিক্রিয়া আসলে সাধারণত মূত্র হচ্ছে হালকা অম্লধর্মী। ভাইয়া দেখো, আমাদের বডি, বুঝছো, নেট অ্যাসিড প্রডিউসার। এটা আমার গত বছরের FCPS এর পরীক্ষায় আসছিল, আমার টিচার বলতেছে, আর এরকম চলে আসতে পারে, মার্কেটে খুব বেশি চলতেছে। আমাদের বডি হচ্ছে নেট অ্যাসিড প্রডিউসার। সারা দেহে যত জৈব রাসায়নিক বিক্রিয়া হয় না, ফাইনালি অ্যাসিড বের হয় বেশি দেহ থেকে। আর সেই অ্যাসিডটা, অতিরিক্ত অ্যাসিড যদি দেহের মধ্যে থেকে যায়, তাহলে রক্ত তো আর অ্যালকালাইন থাকতে পারবে না। আমাদের রক্ত কিন্তু স্লাইটলি অ্যালকালাইন, তাই না? ক্ষারীয় না? তো রক্ত তো আর অ্যালকালাইন থাকতো না, আমাদের বডি তাহলে আরও ক্ষতি হয়ে যেত বডি। তো এই অতিরিক্ত অ্যাসিডগুলো কারা বের করে দেয়? মূত্র বের করে দেয়। আমার কথাটাকে বুঝতে পেরেছো? তা আমাদের বডি একটা নেট অ্যাসিড প্রডিউসার, এবং এই জন্য মূত্রের মাধ্যমে সেই অ্যাসিডটা বাইরে বের হয়ে যায়। তো সাধারণত মূত্র হালকা অম্ল ধরবে। তবে হ্যাঁ, তোমার যদি অ্যাসিডটা কম প্রডিউস হয় বিভিন্ন বায়োকেমিক্যাল কারণে, বা তুমি অনেক বেশি ক্ষার খাইতেছো, তখন এটার মাত্রা কিছুটা ক্ষারীয় হইতে পারে। আর মূত্র দুর্গন্ধযুক্ত হয় কেন জানো? ইউরিনোডের কারণে। কালারফুল হয় ইউরোক্রোমের কারণে, দুর্গন্ধযুক্ত হয় ইউরিনোডের কারণে। একটা দুর্গন্ধযুক্ত পদার্থ ইউরিনোড, এটার উপস্থিতির কারণে মূত্র দুর্গন্ধযুক্ত হয়। ইউরিনোডটা না থাকলে মূত্রের আর দুর্গন্ধ থাকতো না। আর মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে কি 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 আছে, কোনটা কত % আছে, এই ছকটা মুখস্থ করতে হবে। এই ছকটা পর্যন্ত তোমাদের পড়া থাকলো। এবং দেখো, আমি দাগিয়ে দিয়েছি লাল কালিগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে হলুদ কালি, তারপরে সবুজ কালিগুলো ইম্পর্টেন্ট। আমি দাগিয়ে দিয়েছি, এই পার্সেন্টেজগুলো মুখস্থ করার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমি
এখান থেকে আবার শুরু করব এবং পড়া ধরে ধরে শুরু করব। ভাইয়ারা নেক্সট ক্লাসে যারা যারা পড়া পারবে না, আগামী পরশু দিনের ক্লাসে যারা যারা পড়া পারবে না, আমি সারা ক্লাস দাঁড় করায় রাখবো, মনে থাকবে? দেওয়া হয় নাই? যাওয়ার সময় সুমন ভাইকে বলে যাও, আমি বলে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? এতক্ষণ ধরে যা যা পড়লাম ভাই, তোমরা তো আগে অনেক কোশ্চেন টোশ্চেন করতে, এখন দেখি একদমই কোশ্চেন টোশ্চেন করা সারান দিয়ে দিছো, কারণ কি? ক্লাস শেষ? ক্লাস কি আসলে হচ্ছে? হচ্ছে? রেকর্ড হচ্ছে? তোমরা যারা দেশে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখতেছো, যারা এখন বিছানায় বসে আছো, নিজের গালে নিজে একটা জোরে করে থাপ্পড় মারো। ক্লাসে যখন রেকর্ডটা দেখবা অবশ্যই চেয়ারে বসে বসে পড়বা। ভাই বিশ্বাস করো, মানে আমি আমার একটা সময় হঠাৎ করে দেখলাম যে পড়াশোনা বেশি হইতেছে না, পরে দেখলাম যে কেন পড়াশোনা, এই কথা বলো না, আমি একটু কয়েকজনের সাথে কথা বললাম কেন পড়াশোনা হইতেছে না, যা বুঝলাম যে আমি তখন আসলে বেডে বসে পড়াশোনার একটা রেওয়াজ তৈরি করছিলাম। শীতকাল, বাইরে বসলে ঠান্ডা লাগে, ল্যাপটপ নিয়ে বেডে বসে বসে পড়তাম। ওর পরদিন থেকে মানে আমি আমার পড়ার টেবিলে আমি পড়া ছাড়া আর অন্য কোনো কাজও করি না। আম্মু কথা বলতে আসছে পড়ার টেবিলে বসে, আমি উঠে বিছানায় বসে কথা বলছি, কারণ মানে এটা একটা ব্রেন টিউনিং হয়। তুমি যখন তাহলে আমি ওই টেবিলে যখন বসি, বসার সাথে সাথে ওইখানকার এনভায়রনমেন্ট এমনভাবে ব্রেইনের সাথে মানে কানেক্টেড হয়েছে যে পড়ার সাথে সাথে একটা বইয়ের মধ্যে পড়ার মধ্যে এটা ঢুকে যায়। আমার কথাটাকে বুঝতে পারতেছ? সো তোমাদের কাছে এটাই অনুরোধ, বাসায় যা যখন পড়বে এখন একটা রিডিং টাইম বাড়াইতে হবে ভাইয়া, মাস্ট। তুমি যদি অতিরিক্ত না পড়ো তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবে না, এটা ফর মাস্ট। মানে বেশি বেশি পড়াশোনা করতেই হবে, আবার ইফেক্টিভ পড়াশোনা করতে হবে। কেউ কেউ অনেকক্ষণ বসে থাকে কিন্তু ইফেক্টিভ পড়াশোনা হয় না। তুমি কতক্ষণ ইফেক্টিভ পড়াশোনা করছো? ইফেক্টিভ পড়াশোনাটা বুঝবা কীভাবে? মানে ইফেক্টিভ পড়াশোনা করার পরে, মানে ধরো তুমি আশেপাশে কি হইতেছে এটা ভুলে গেছো, কেউ ডাকলে তুমি চমকায় উঠবা। পড়তে বসে মানে কোয়ান্টামের একটা ভিডিও দেখতেছিলাম, এটা ঢাকা ইউনিভার্সিটির কিছু টিচাররা মিলে ভিডিওটা বানাইছে, খুব ভালো লাগছে। দুইটা মেসেজ তোমাদেরকে বলি। বলছে পড়তে বসে তুমি খেয়াল করবা যে হঠাৎ করে হাই হাই ওয়াশরুমের পানির কলটা ছাড়া আছে, টুপটুপ করে পানি পড়তেছে। আরে পানি জোরে জোরে পড়লেও তুমি বন্ধ করতে যাও না, ওই সময় পড়তে বসে তোমার মনে পড়ছে পানির কলটা বন্ধ করতে হবে, মনে হচ্ছে মশাটা এখানে একটু বেশি কামড়াইতেছে। মানে এরকম প্রথম প্রথম খুব মানে মনোযোগটা ডিসবার্স থাকতে পারে। তুমি একটা ওরা গেম শিখিয়ে দিয়েছে, এই গেমটা খুব কাজের। তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে সবাই পারবা না, কেউ কেউ অ্যাটলিস্ট চেষ্টা করবা। যাদের ব্রেনটা বেশি বিক্ষিপ্ত, যাদের পরে মনটা বেশিক্ষণ একসাথে এক জায়গায় থাকতে চায় না, তারা একটা খেলা খেলো। এটা হাতের মধ্যে একটা ঘড়ি, এটা মানে একটা ঘড়ি, মানে এটা অ্যানালগ ঘড়ি, এটা গেট সেট গোতেও শেখায় মনে হয়। তো এটা অ্যানালগ ঘড়ির কাটা মিনিটে 60 বার এরকম ঘোরে। তুমি মানে প্ল্যান করবা, তুমি লিখবা যে এই 60 মিনিটে একবার কাটা ঘুরতেছে, টোটাল 120 মিনিটের মধ্যে তোমার ব্রেইন, মানে 120 সেকেন্ডের মধ্যে তোমার ব্রেইন কতবার বিক্ষিপ্ত হয়েছে, এটা প্রথম প্রথম লিখবা। ট্রাই করবা যে 120 সেকেন্ড আমি ঘড়ির কাটার দিকে থাকবো, এর মধ্যে আমি কারোর কথা চিন্তা করব না, কারোর কথায় না, ঠিক আছে? XYZ কারোর কথায় না, বুঝছো তো? মানে এটা দেখবা যে খালি ব্রেইনটা এটার মধ্যে থাকে কিনা। যদি ব্রেইনটা বিক্ষিপ্ত হয়ে যায়, প্রথম প্রথম দেখবো অনেক বিক্ষিপ্ত হয়ে গেছে, এরকম আস্তে আস্তে চর্চা করতে করতে দেখবো যে ব্রেনটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে, ঠিক আছে? আর ইফতারি করার পরে নামাজ পড়ে এসে তারাবির আগ পর্যন্ত ধুমায় 1-2 ঘন্টা পড়বা। তারাবি পড়ে এসে আবার ছেলেরা যারা বা তারাবি যারা পড়ো, তারা এসে আবারও মানে ট্রাই করবা। যারা ভোরে উঠতে পারো না, যারা সেহরি খাওয়ার পরে যাদের আবার ঘুম চলে আসে, তারা সেহরি পর্যন্ত জায়গা থাকো, যদিও এটা খারাপ শরীরের জন্য, বাট তারপরেও যারা সবচেয়ে ভালো হয় কি 10টা-11টার মধ্যে ঘুমায় যাবা, আর একদম সেহরির পরে ওঠার পরে খাওয়া দাওয়া শেষ করে আর ঘুমাইতে যাবা না, নামাজ পড়ে এসে একদম ওই বসে পড়বা, একদম মানে চাটা খেয়ে না, মানে টাইম থাকতে থাকতে একটু চাটা খেয়ে এমনভাবে বসবা যেন ঘুমটুম না লাগে। আমার কথাটাকে বুঝতে পারছো? চা খাইলে সে ভোরের দিকে খাবা। দেখো ভাইয়া, এখন এই একটা বছর, মানে প্রথম কথা হচ্ছে এই একটা মাস ভালো মতো কাজে লাগাও, আর এই বছরটা কাজে লাগাও, দেখবা যে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারতেছো। লাস্ট 10 সেকেন্ডের একটা কথা বলে ক্লাস ছেড়ে দিচ্ছে। গতকালকে মানে আমার কিছু স্টুডেন্ট আসছিল, বুঝছো, যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। হ্যাঁ, মানে তার মধ্যে একজন ছিল হচ্ছে রাজুকের 3 স্টার। মানে আমরা সবাই জানতাম যে ও আসলে আইবিএতে হবেই, এত ভালো করতেছিল। সামহাও ওর হচ্ছে ইয়াটা খারাপ হয়েছে, মানে ম্যাথটা
এত বাজে কোশ্চেন হয়েছে আবার ম্যাথটা, সাধারণত ইংলিশে যারা ভালো করে তারা আইবিএতে চান্স পায়, ওর আনফর্চুনেটলি হয় নাই। বুয়েটের জন্য যারা প্রিপারেশন নিয়েছে তাদেরই আইবিএতে হয়েছে। আমার আর একটা খুব লক্ষ্মীমন্তর স্টুডেন্ট ছিল, ওরা যদি বলতাম তুই আজকে এখানে দুপুরে খাওয়া দাওয়া করা লাগবে না, তুই এখানে বসে পড়ো, সারাদিন না খেয়ে পড়াশোনা করবে। ভাইয়া বলছে করতে হবে, করতেছে। 1 মার্কের জন্য মেডিকেলে চান্স পায় নাই, দোয়া করে ওর জন্য ওয়েটিংয়ে চলে আসে, বাট তারপরেও মেডিকেলে চান্স পায় নাই। আনফর্চুনেটলি ফিজিক্সের ম্যাথগুলো খারাপ হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিছে বি ইউনিটের, মানে কানতে 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 মানে এখানে চলে আসছে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে গেছে। মানে কেউ যদি পড়াশোনা করে, মানে ওরা গতকালকে 4-5 জন আসছিল, 2 জনের গল্প বললাম আর কি, কেউ যদি পড়াশোনা করে আনফর্চুনেটলি মানে সচিন টেন্ডুলকারও তো একটা ম্যাচে ডাক মারতে পারে, একটা পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে, বাট এতগুলোর মধ্যে তো একটা না একটা হবেই যদি কেউ পড়াশোনা করে। আর যদি কেউ পড়াশোনা না করে তাহলে কোথাও চান্স পাবে না। তখন মানে তুমি দেখবা যে তোমার থেকে খুব বাজে কিছু স্টুডেন্ট তারা ভালো করছে, আর তুমি এত ভালো ভালো স্কুল কলেজে পড়ছো, তোমার আত্মীয় স্বজনের তোমার কাছে এক্সপেকটেশনস বেশি, তুমি কোথাও চান্স পাইলে না, কাউকে পরিচয় দিতে পারবে না। আমি দোয়া করি কারোর জন্য এই জিনিসটা না হয়, ঠিক আছে? এখন থেকে এই চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। এই নতুন যারা আসছো ভাইয়ারা একটু থেকে যাও, নতুন যারা আসছো কথা বলে যাও।